স্নিগ্ধা তার নতুন ছোট যা পায়েলকে ডাকতে গিয়ে দেখে সে মোবাইলে ব্যস্ত। বিয়ে মিটে যাওয়ার পর শ্বশুর বাড়িতে আসার পর থেকেই পায়েল সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে। আর যা দেখে স্নিগ্ধা বলে, শ্বশুর বাড়িতে আসার পর থেকে তুমি তো মোবাইল ঘাঁটতে শুরু করেছো। একবারও খেয়াল আছে তোমার বাড়ির লোকগুলো কি খাবে? তোমার প্রথম দিনের রান্না আজকে, যাও রান্নাঘরে গিয়ে কিছু একটা মিষ্টি জাতীয় খাবার রান্না করে নিয়ে এসো। স্নিগ্ধার কথা শুনে পায়েল ভীষণ বিপদে পড়ে, কারণ সে বাপের বাড়িতে কোনোদিনও রান্নাঘরে প্রবেশ করেনি। কিন্তু তখনই পায়েলের মাথায় একটা বুদ্ধি আসে। সে রান্নাঘরে গিয়ে ইউটিউবের রেসিপি দেখে ক্ষীর, গাজরের হালুয়া, লুচি এবং পাটিসাপটা তৈরি করে নিয়ে এসে সবাইকে পরিবেশন করে। বাহ, দারুণ ক্ষীর রান্না করেছো তো বৌমা। আমি তো ভাবতেই পারিনি যে তুমি এত ভালো রান্না করতে পারবে। তোমাদের যুগের মেয়েরা তো সারাক্ষণ ফোনের মধ্যেই ঢুকে থাকে। তোমাদের কাছ থেকে ভালো রান্নার তো আশাই করা যায় না। এই বলে বাড়ির সকলে খুবই আনন্দ করে পায়েলের হাতের প্রথম রান্না খায়। আর দুপুরবেলা পায়েলের শাশুড়ি মা আশা দেবী পায়েলকে কাতলা মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মুড়ি ঘন্ট এবং বিরিয়ানি রান্না করতে বলে। পায়েল তখনও রান্নাঘরে গিয়ে ইউটিউবের রেসিপি দেখে রান্না করতে শুরু করে দেয়। কিন্তু রান্না করার ফাঁকে ফাঁকে পায়েল রান্নাঘরে হাত ঘুরিয়ে অঙ্গভঙ্গি করে রিল বানাতে শুরু করে। ফলে তার রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। এমন সময় সেখানে স্নিগ্ধা এসে বলে, এ কি, নতুন বউ হয়ে রান্নাঘরে রান্না করতে গিয়ে তুমি নাচানাচি করছো কেন? এখানে রান্না বান্না হয়, এটা তোমার রিল বানানোর জায়গা নয়। মা কোথা থেকে যে তোমার মতো একটা মোবাইল পাগল বউ ধরে আনলো কি জানি। যখনই তোমাকে দেখছি তুমি তখনই তো মোবাইল ফোনে ব্যস্ত। খাবার টেবিলে গিয়ে অপেক্ষা করো, আমি তো রান্না করার ফাঁকে রিল বানাচ্ছি। এতে তোমার অসুবিধাটা কোথায়? তোমার দুপুরের খাওয়া নিয়ে কথা। আমি নেচে নেচে রান্না করি কি ঘুরে ঘুরে রান্না করি, সেটা তোমার দেখে তো কোনো কাজ নেই। পায়েলের কথা শুনে স্নিগ্ধা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে পায়েলের রান্না হয়ে গেলে সে সবাইকে দুপুরে খাবার পরিবেশন করে। অসাধারণ রান্না করেছো ছোট বৌমা। এবার থেকে রান্না বান্নার দায়িত্বটা তুমিই নিও। বড় বৌমা বরং বাড়ির বাদবাকি কাজগুলো করবে। তুমি শুধু মন দিয়ে রান্নাটুকুনি করো, এর বাইরে কোনো কাজ করার আর দরকার নেই। আশা দেবীর কথা শুনে পায়েল খুবই খুশি হলেও স্নিগ্ধা তার শাশুড়ি মায়ের উপর রেগে যায়। হ্যাঁ, ছোট বউ শুধু রান্না বান্না করে সারাদিন ফোন ঘাঁটবে আর আমি বাড়ির সমস্ত কাজ করব। আপনি আমাকে রান্নার দায়িত্বটা দিন আর বাকি সমস্ত কাজ ছোট বউকে করতে বলুন। এতদিন রান্না বান্নার ভার তোমার হাতেই ছিল, কিন্তু তুমি এত ভালো রান্না কোনোদিনও করতে পারোনি, তাই তোমাকে ছেড়ে ছোট বৌমাকে আমি রান্নার দায়িত্ব দিলাম। স্নিগ্ধা এই কথাটা শুনে খুব চটে গেলেও শাশুড়ি মায়ের কথার উপর সে আর কোনো কথা বলতে পারে না। কিন্তু সে মনে মনে ভাবতে থাকে কিভাবে পায়েলকে জব্দ করা যায়। দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত্রিবেলা খাওয়া দাওয়া মিটে গেলে স্নিগ্ধা গ্যাসের উপর দুধ চাপিয়ে পায়েলের কাছে গিয়ে বলে, আমি গ্যাসের উপর দুধ চাপিয়ে এসেছি, তুমি একটু দুধটা গরম হয়ে গেলে ওটা নামিয়ে শ্বশুর মশাইকে খেতে দিও। শ্বশুর মশাই কিন্তু গরম দুধ না খেলে রাত্রিবেলা ঘুমাতে পারে না। আমি কিছুক্ষণের জন্য বাথরুমে যাচ্ছি, তুমি দুধটা মনে করে নামিও, কেমন? এই বলে স্নিগ্ধা বাথরুমে চলে যায়। কিন্তু পায়েল তখন মন দিয়ে ফোনে একটা ভিডিও দেখে, তাই সে পায়েলের বলে যাওয়া কথা সম্পূর্ণভাবে ভুলে যায়। অন্যদিকে গ্যাসের উপর রাখা দুধ উতলে পড়ে যায় আর সারা বাড়িতে পোড়া দুধের গন্ধ ছড়িয়ে পড়ে। এমন সময় আশা দেবী রান্নাঘরে এসে দেখে সমস্ত দুধ পুড়ে একেবারে কালো হয়ে গেছে। বড় বৌমা, তোমাকে না কতবার বলেছি গ্যাসে দুধ চাপিয়ে কোথাও যাবে না, পুরো দুধটা উতলে পড়ে গেল। এবার তোমার শ্বশুর মশাই কি খাবে? এই রে, দিদি তো আমাকে এই দুধটা দেখার কথা বলেছিল। ফোন দেখতে দেখতে আমি তো দুধের কথা ভুলেই গেছি। এবার তো মনে হচ্ছে আমি ভীষণ বকা খাবো। কিন্তু মা, আমি দুধটা দেখার দায়িত্ব পায়েলকে দিয়েছিলাম। আমি ওকে বললাম আমি কিছুক্ষণের জন্য বাথরুমে যাচ্ছি, তুমি দুধটা দেখো। কি হলো পায়েল, কিছু বলছো না কেন? আসলে আমার দুধে অ্যালার্জি আছে, দুধের গন্ধ নাকে এলেই আমার বমি হয়, তাই আমি দুধের ধারে কাছে যাই না। দিদি, তুমি আমাকে দুধের কথাটা এত তাড়াতাড়ি বলে চলে গেলে যে আমি আমার অ্যালার্জির কথাটা বলারও তো সময় পেলাম না। পায়েল শ্বশুর বাড়িতে নতুন আসায় পায়েলকে কিছু না বলে আশা দেবী বড় বৌমাকেই বকাবকি করে। এতে করে পায়েলের উপর স্নিগ্ধা আরো বেশি চটে যায়।
এভাবেই দু একদিন কাটে আর পায়েল এখন ফোনে নানান রকম নতুন নতুন জিনিস দেখে অনলাইনে সেই জিনিসগুলো অর্ডার করে। কখনো মেকআপ, কখনো জুয়েলারি, কখনো নতুন শাড়ি, কখনো নানান রকম জামা কাপড়। আর এভাবেই আরো কিছুদিন কাটে। আর পায়েল প্রত্যেকদিন রান্নাবান্না সারার পর যে সমস্ত প্রোডাক্টগুলো সে অনলাইনে কেনে সেগুলো নিয়ে রিল বানায়। আর যা দেখে আশা দেবী বলে, তোমাকে তো রান্না খাওয়ার সময় ছাড়া বাকি সময় খুঁজেই পাওয়া যায় না, সারাক্ষণ ফোনের মধ্যে কিছু না কিছু করছো। ভাবছি আজকে তোমাকে নিয়ে একটু বিকেলবেলা পাশের পার্কে বেড়াতে যাব। এই শুনে পায়েল খুবই খুশি হয়। আর বিকালবেলা পায়েল তার শাশুড়ি মায়ের সঙ্গে পার্কে চলে যায়। কিন্তু পার্কে যাওয়ার পর থেকেই পায়েল ফোনের মধ্যে কি যেন দেখতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই আশা দেবীর সঙ্গে তার বান্ধবীদের দেখা হয়, কিন্তু তখনও পায়েল ফোনে ব্যস্ত থাকে। আর আশা দেবীর বান্ধবীদের সঙ্গে সে কোনো কথা বলে না। এই যে, তোমার নাম কি? কি গো বৌমা? কিরে আশা, তোর বৌমা তো সারাক্ষণ ফোনের মধ্যেই ব্যস্ত আছে, একবার ফোন থেকে মুখটা তুলে তাকাও। পার্কে এসে কেউ ফোন দেখে? আশেপাশের গাছপালা দেখো, মানুষের সাথে দুটো গল্প করো। কিন্তু পায়েল তখনও ফোন দেখতে ব্যস্ত থাকায় বীণা দেবীর কথা শুনতে পায় না। আর তখনই পায়েলের এক বান্ধবী টিনা তাকে ভিডিও কল করে, তাই পায়েল তার সাথে কথা বলতে শুরু করে। পায়েল টিনার সঙ্গে হেসে হেসে কথা বলে, কিন্তু বীণা দেবীর কথার কোনো উত্তর দেয় না। তোর বৌমা তো শুধু মোবাইল চালাতেই জানে, গুরুজনেদের কি করে অসম্মান করতে হয় সেটাও ভালো করে জানি। তোর বৌমাকে দেখে শিক্ষা হয়ে গেল। আমি তো জীবনে কোনোদিনও এরকম মোবাইল পাগল বৌমা বাড়িতে আনবো না। এই বলে বীণা দেবী সেখান থেকে চলে যায়, যার ফলে আশা দেবী সেদিন তার বৌমার উপর প্রচন্ড পরিমাণে চটে যায়। সেই জন্য তখনই আশা দেবী তার বৌমাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তোমার এই মোবাইলটাই যত নষ্টের গোড়া। তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? আমার বান্ধবীর কথার উত্তরটা দেওয়ার প্রয়োজন মনে করলে না? তোমার জন্য ওদের কাছে আমার মান সম্মান চলে গেল। আপনি রাগ করছেন কেন মা? আমার এক পুরানো বান্ধবী ফোন করেছিল। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে, সারা মাসে ফোন করার সময় পায় না। মাত্র 5 মিনিটের জন্য আমার সঙ্গে কথা বলল। আমি এসব শুনতে চাই না। সারাক্ষণ মোবাইল দেখে হবে কি? 1 পয়সা মোবাইল ঘেটে ইনকাম করতে পারো না? এদিকে তোমার দেমাগ মাটিতে পড়ে না। সারা দিন আমার ছেলের টাকা নষ্ট করে কিছু না কিছু অনলাইনে কিনছো, তোমার লজ্জা করে না? পায়েল চাইলেও শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। আর এমন সময় পায়েলকে বকাবকি করতে দেখে স্নিগ্ধাও মনে মনে খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবেই রাত হয়ে আসে। আর রাত্রিবেলা পায়েল রান্নাঘরে গিয়ে ইউটিউব থেকে রান্নাবান্না করতে শুরু করে। কিন্তু এমন সময় হঠাৎই স্নিগ্ধা রান্নাঘরে চলে আসে। এই তো, এবার তোকে কিভাবে সবার সামনে ছোট করা যায় দেখ। দিন রাত তুই শুধু ফোন ঘাটবি, সাজগোজ করবি আর শ্বশুর বাড়ির সবার কাছে প্রশংসা করবি, তা কি করে হয়? আজকে সবার সামনে তোর পর্দা ফাঁস করে দেব। এই বলে স্নিগ্ধা চুপি চুপি আশা দেবীকে রান্নাঘরে ডেকে নিয়ে আসে। আর এমন সময় ইউটিউবের সাহায্য নিয়ে পায়েলকে রান্না করতে দেখে আশা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এতদিন তুমি আমাদেরকে টুপি পরিয়ে এসেছো, তুমি নিজে কিছু রান্না বান্না করতে জানো না, তাই তুমি ফোন দেখে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছ আর ফ্রিতে প্রশংসা নিচ্ছ। এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা? আজ থেকে রান্না করার ঘরের সমস্ত কাজ তোমাকেই করতে হবে, আর বাড়ির কাজ করতে করতে তোমার হাতে যেন ফোন না দেখি। পায়েল সেদিন শাশুড়ি মায়ের কথা শুনে ভীষণই কান্নাকাটি করে, কিন্তু সে রান্নাবান্না এবং বাড়ির বাদবাকি কাজ করতে বাধ্য হয়। তবে পরের দিন থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে গিয়ে পায়েল আর রিল ভিডিও কিংবা অন্যান্য ভিডিও বানানোর সময় পায় না, তাই এখন সে রাত জেগে ফোনে রিল বানায়। এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন স্নিগ্ধার 10 বছর বয়সী বোন অদিতি স্নিগ্ধার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। এমন সময় পায়েলের বড় এবং সুন্দর মোবাইল ফোন দেখে অদিতির খুবই পছন্দ হয়। তোমার ফোনটা খুব সুন্দর, আমাকে একটু তোমার ফোনে গেম খেলতে দেবে? আমারও এরকম ফোন চাই, তোমার ফোনটা দাও না প্লিজ। আমার ফোন কেন? তোমার দিদির তো নিজের ফোন আছে, তোমার দিদির ফোনে গিয়ে গেম খেলো। আমার ফোনে আমার পার্সোনাল অনেক জিনিসপত্র থাকে, আমার ফোন আমি তোমাকে দিতে পারবো না। এই শুনে অদিতির খুবই রাগ হয়। আর কিছুক্ষণের মধ্যেই
পায়েলকে তার শাশুড়ি মা ডাক দিলে পায়েল তার ফোন সেখানে রেখে শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। এমন সময়ে অদিতি পায়েলের ফোন নিয়ে একের পর এক রিল এবং ইউটিউব ভিডিও ডিলিট করতে থাকে। আর কিছুক্ষণ পর পায়েল যখন নিজের ঘরে আসে, আরে আরে কি করছো তুমি? আমার ফোন দাও। তোমার সাহস কি করে হয়? আমার ফোন হাতে নিয়ে কি করছিলে তুমি? এই বলে পায়েল যখন তার ফোনটা হাতে নেয় তখন সে দেখে অদিতি তার ইউটিউব এবং ফেসবুকে পোস্ট করা সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। আর যা দেখে পায়েল প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে তখনই অদিতিকে ঠাসিয়ে একটা চড় মারি। তাই অদিতি কাঁদতে কাঁদতে সোজা স্নিগ্ধার কাছে চলে যায়। আমার এত কষ্ট করে বানানো ভিডিওগুলো সব ডিলিট করে দিল। এবার আমি কি করব? আমি দিনরাত কষ্ট করে চেষ্টা করছি একটা জায়গায় দাঁড়ানোর, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অন্যদিকে স্নিগ্ধা অদিতির কথা শুনে আশা দেবীর কাছে গিয়ে পায়েলের নামে নালিশ করে। তাই আশা দেবী তখনই পায়েলকে ডেকে পাঠায়। তোমার ফোন ঘাটার পাগলামির জন্য তুমি এতটাই হুঁশ বুদ্ধি হারিয়েছো যে যার তার গায়ে তুমি হাত তুলে ফেলছো। আমরা তোমাকে মোবাইল দেখতে বারণ করছি বলে এবার তো তুমি আমাদেরকেও মারধর করবে মনে হচ্ছে। আমি এই দিদিটার কাছে গেম খেলবো বলে ফোন চেয়েছিলাম, কিন্তু দিদিটা আমাকে ফোন দেয়নি, উল্টে আমাকে চড় মেরেছে। আমি বিনা কারণে তোমাকে চড় মারিনি, তুমি নিজেও জানো তুমি কি করেছো। আমার দিনরাত খেটে বানানো ভিডিওগুলো সব তুমি আমার চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছো। তুমি জানো এতে আমার কতটা ক্ষতি হতে পারে? এমন সময় পায়েলদের বাড়ির দরজায় নক পড়ে। তাই পায়েল দরজা খুলে দেখে একজন পোস্টম্যান সেখানে দাঁড়িয়ে আছে। আর সেই পোস্টম্যান পায়েলকে দিয়ে সই করিয়ে তার হাতে একটা চেকের খাম দিয়ে বলে, আপনি আমাদের এলাকার প্রথম মহিলা যাকে ইউটিউব আর ফেসবুক থেকে মনিটাইজ করা হয়েছে। এরপর থেকে আপনি ভিডিও বানালে তার জন্য টাকা পাবেন। পোস্টম্যানের কথা শুনে পায়েল খুবই খুশি হয়। আর বাড়ির বাদবাকি সদস্যরা ভীষণ পরিমাণে অবাক হয়। এই নিন মা, আমার প্রথম রোজগার করা টাকা আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি আমাকে বলেছিলেন ফোন ঘেটে কিছু হয় না, 2 পয়সা ইনকাম করা যায় না, কিন্তু এটা আমার ফোন ঘেটে ইনকাম করা টাকা। আসলে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি নানান রকম প্রোডাক্টের রিভিউ দিই, রিল ভিডিও বানাই, এছাড়া রান্নার ভিডিও কিছুদিন আপলোড করেছি। পায়েলের কথা শুনে আশা দেবীর চোখে জল চলে আসে। তাই সেদিনের পর থেকে আশা দেবী আর কখনো পায়েলকে ফোন ঘাটার জন্য কিংবা ভিডিও বানানোর জন্য বকাবকি করে না, যার ফলে পায়েল খুবই খুশি হয়। আর কয়েকদিনের মধ্যে পায়েল চেষ্টা করে তার ডিলিট হয়ে যাওয়া ভিডিওগুলো ফেরত নিয়ে আসে। আর সময়ের সঙ্গে সঙ্গে পায়েল ফোনের সাহায্যে আরো বেশি টাকা উপার্জন করতে শুরু করে। তাই এখন পায়েল বাড়িতে একটা কাজের লোক রেখে দেয়, যাতে সে নির্বিঘ্নে ভিডিও বানাতে পারে। ওই বাড়িতে গেলে তুই কখনোই সুখী হতে পারবি না, আমার কথা মিলিয়ে নিস। কারোর ব্যাপারে না জেনে মন্তব্য করা ঠিক নয় আমি জানি, কিন্তু আমি সুজয়দের পরিবারকে বেশ কয়েক বছর ধরেই চিনি। ওরা খুব লোভী, তুই আমার কথা বিশ্বাস কর মা। আমার এত টাকা আছে জানা সত্ত্বেও সুজয় বলেছে আমাকে এক কাপড়ে ওদের বাড়িতে যেতে, কোন রকম যৌতুকও সে বিয়েতে নেবে না বলেছে। আর তুমি ওদের নামে এসব মিথ্যা কথা বানিয়ে আমাকে বলছো। আমার যদি ওখানে থাকতে অসুবিধা হয় তাহলে আমি অন্য কোথাও চলে যাব, কিন্তু এখানে আসবো না। তুমি চিন্তা করো না বাবা। মেয়ের মুখে এরকম কথা শুনে নিখিলেশ বাবু খুবই কষ্ট পায়। নিখিলেশ বাবু শহরের 5 জন ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল। তার অনেকগুলো কারখানার মধ্যে একটিতে কাজ করত সুধীর বাবু। তারই ছেলে ছিল সুজয়। অর্পিতা আর সুজয় দুজনে দুজনকে পছন্দ করত। তারা একে অপরকে বিয়েও করতে চায়। নিখিলেশ বাবু অত্যন্ত ধনী ব্যক্তি ছিল। সে অর্পিতাকে খুবই আদর যত্নে বড় করেছে। অর্পিতাও তার বাবা মায়ের খুবই বাধ্য ছিল, কিন্তু হঠাৎই অর্পিতার কথাবার্তা ব্যবহারে এমন পরিবর্তন দেখে নিখিলেশ বাবু কিছুতেই মেনে নিতে পারছিল না। দেখো মনিকা, তুমি তোমার মেয়েকে সামলাও। আমি কিন্তু ওই পরিবারে আমার একমাত্র মেয়েকে বিয়ে দেব না। আমি ওদের খুব ভালো রকমই চিনি। আমি জানি না তোমার মেয়ের চোখে কি পট্টি পড়িয়েছে ওই ছেলে। আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। তোমার মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমি আর কিছু বলতে পারবো না ওকে। ওর ভালো খারাপটাও তো আমাদের দেখতে হবে নাকি? নিখিলেশ বাবু এবং তার স্ত্রী দুজনেই অর্পিতাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে কিছু বোঝে না। তাদের একমাত্র মেয়ের জেদ রাখতে তারা সুজয়ের সঙ্গে অর্পিতার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর তাদের দিন বেশ ভালোই কাটে। একদিন সুজয়ের বোন অর্পিতা তাদের ঘরে এসে বলে, বৌদি, পরশুদিন আমার কলেজে প্রোগ্রাম আছে,
আমার কাছে ভালো শাড়ি নেই, তোমার একটা শাড়ি নেব? তুমি তো কত বড় লোক, তোমার তো অনেক ভালো ভালো শাড়ি আছে, একটা নিলে কি তোমার কোনো অসুবিধা হবে? না না, তোমার যেটা ইচ্ছা নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। তুমি দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। থাক থাক, তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি বড় লোকের মেয়ে, তুমি সারাদিন আরাম করবে, এটাই তো তোমার একমাত্র কাজ। তুমি বসো, আমি বের করে নিচ্ছি। এই বলে অমৃতা সব শাড়ি একটার পর এক বের করে দেখতে থাকে, কিন্তু কোনো শাড়ি তার পছন্দ হয় না। শেষ পর্যন্ত অমৃতা একটা শাড়ি পছন্দ করে বেরিয়ে যেতে যাবে, এমন সময় অর্পিতা বলে, ওটা নিও না অমৃতা, ওটা আমার দিদার শাড়ি, মায়ের বিয়ের সময় দিদা মাকে দিয়েছিল, আর মা আমার বিয়ের সময় এটা আমাকে দিয়েছে। আমি চাই না এই শাড়িটার কোনো ক্ষতি হোক, ওটা বাদ দিয়ে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নাও, আমার কোনো অসুবিধা নেই। একবার বলছো যেটা ইচ্ছা সেটা নিতে, আর একবার বলছো এটা নিতে না, তোমার কি মাথা খারাপ? আমি তো একটা শাড়িই নেব, আমার এটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। অর্পিতা কিছুতেই শাড়িটা দিতে চায় না। অর্পিতা বারবার শাড়িটা দিতে বারণ করায় অমৃতা চিৎকার করে করে কাঁদতে থাকে। তার চিৎকারের আওয়াজ শুনে বাড়ির বাকি লোকজন সেখানে ছুটে আসে আর অমৃতাকে তার কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করে। আমি বৌদির থেকে একটা শাড়ি চাইলাম বলে বৌদি আমাকে মেরেছে মা, আমি কিছুই করিনি, শুধু একটা শাড়ি চেয়েছিলাম কলেজের প্রোগ্রামে পরে যাব বলে। বৌদি আমাকে মারলো আর বলল আমাদের মতো গরিবের গায়ে নাকি এত বড় লোকই শাড়ি মানাবে না। দাদা বিয়ের আগে বৌদির কত প্রশংসা করত, আমি তো ভেবেছিলাম বৌদি সত্যি অনেক ভালো মনের মানুষ হবে। ছি বৌমা ছি, ননদ মানে তো তোমার বোনের মতোই, এমনিতে তো আমাদের জন্য কিছু আনোনি বাপের বাড়ি থেকে। পাড়া প্রতিবেশীরা সবাই জিজ্ঞাসা করছে যে আমার বড়লোক বৌমা আমাদের জন্য কি এনেছে, আমি তাদের কিছু বলতে পারছি না, আর তারপরেও একটা পুরানো শাড়ির জন্য তুমি আমার ফুলের মতো মেয়েটাকে মারলে। আমি কিছু করিনি মা, আমি শুধু শাড়িটা নিতে বারণ করেছিলাম, ওটা আমার কাছে অনেক দামি তো সেই জন্য। এই কয়েকদিন হলো এখানে এসেছো আর এখনই আমাদের সংসার ভাঙতে চাইছো? আমি বলেছিলাম সুজয়কে বড়লোক বাড়ির মেয়ে আনিস না, সে ছেলে আমার কথা শুনলে তবে তো। ছাড়ো সেসব কথা, যা হয়েছে হয়েছে, এবার এই শাড়িটা আমার মেয়েকে দাও, ও পরবে। এই বলে অর্পিতার হাত থেকে লীলা দেবী শাড়িটা নিয়ে চলে যায়। অর্পিতার হাজার বারণ করা সত্ত্বেও তারা কিছুতেই কোনো কথা শোনেনি। অর্পিতা সারাদিন কান্নাকাটি করে, কিন্তু সুজয়কে সে এইসব ব্যাপারে কিছুই বলে না। তোমার আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি ঠিক আছো তো? কোনো রকম অসুবিধা হলে মাকে বা অমৃতাকে বলবে। আমি আর বাবা তো কাজের জন্য বাইরেই সারাদিন থাকি, তোমার ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। কি হলো, চুপ করে আছো কেন? বলো কিছু। এখানে সবাই খুব ভালো আছে সুজয়, তুমি যেমন ভালো তেমন তোমার বাড়ির লোকও ভালো, ওরা আমাকে অনেক যত্ন করে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি একদম চিন্তা করো না। অমৃতা আর লীলা দেবী দরজার আড়াল থেকে তাদের কথা শোনে। বড় লোকেরা খুবই বোকা হয় বলো মা, আমরা ওকে এত জ্বালাই, ও দাদাকে কিছুই বলে না, আমাদের কি বলতো, আমরা যা যা চাই পেয়ে গেলেই হলো। এই বলে মা মেয়ে দুজনেই হাসতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। ছোট ছোট কারণে লীলা দেবী এবং অমৃতা অর্পিতাকে অপমান করে। তারা অর্পিতাকে বড়লোক হওয়ার জন্য খোঁটা দেয়। এমনই একদিন, কি গো নবাব নন্দিনী, সূর্য ডোবার সময় হতে চললো, আর কতক্ষণ ঘুমাবে? আমাদের বাড়িতে তোমাদের বাড়ির মতো চাকর বাকর নেই, নিজে হাতেই সব কাজ করতে হয়। ছেলের বউ আনার পরেও যদি সব কাজ নিজেকে করতে হয় তাহলে আর কি করব বলো? এই তো মা, আমি উঠে গেছি, বলুন কি কি করতে হবে, আমি সব করে দিচ্ছি। ঘর ঝাড়ু দিতে হবে, মুছতে হবে, কাপড় কাচতে হবে, মশলা বাটতে হবে, রান্না করতে হবে, আরো কত কি। ঘরে যদি একটা ফ্রিজ থাকতো তাহলে রাত্রিবেলা সবজি কেটে রেখে দিলে সকালে তাড়াতাড়ি করে রান্না চাপানো যেত। ভেবেছিলাম ছেলের বিয়ে দিলে যৌতুকে একটা ফ্রিজ নেব, কিন্তু আমার গুণধর ছেলেটা তো লাভ ম্যারেজ করলো। একটাই ছেলে আমার, তার বিয়ে নিয়ে কতই না স্বপ্ন দেখেছিলাম। এই বলে লীলা দেবী কান্নার অভিনয় করতে থাকে। অর্পিতার মন খুবই নরম ছিল। সে তার শাশুড়ি মাকে কষ্ট পেতে দেখে জিজ্ঞাসা করে, আপনার ফ্রিজ লাগবে মা? আমি এখনই বাবাকে ফোন করে একটা ফ্রিজের কথা বলছি, আপনি চিন্তা করবেন না, আমি তো বিয়েতে কিছুই নিয়ে আসিনি। এখন যদি বাবাকে উপহার হিসেবে একটা ফ্রিজ দিতে বলি তাহলে ওরা খুব খুশি হবে। তুমি ফ্রিজ চাইলে ওনারা খুশি হবে? তাহলে তো বেশ ভালোই। তাহলে আরো কয়েকটা জিনিস চেয়ে
তোমার বাবা মাকে বেশি করে খুশি করে দাও, কেমন? আর কি চাইবো মা? একটা ফ্রিজ, একটা ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, একটা মিক্সচার, আর একটা ইন্ডাকশন ওভেন, আর কি যেন, হ্যাঁ, একটা ভ্যাকুয়াম ক্লিনার, আর আমাদের 3টে ঘরের জন্য 3টে এসি। আসলে কয়েক বছর ধরে যা গরম পড়ছে কি আর বলবো, আমরা তো গরিব মানুষ, আমরা এসব সহ্য করতে পারি। তুমি বড় লোকের মেয়ে, তুমি কেন কষ্ট করবে বলো তো? তাই আর কি। এত কিছু কিভাবে চাইবো মা? উপহার হিসেবে কি এত কিছু চাওয়া যায় বলুন? আপনিই বলুন না। এত কিছু আমি পারবো না, আমাকে ক্ষমা করবেন। তাহলে সব নিজেই করবে কাল থেকে, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা। আমি কিছু সাহায্য করতে পারবো না। এই বলে লীলা দেবী সেখান থেকে চলে যায়। অর্পিতার ব্যবহারে তার শাশুড়ি মা কষ্ট পেয়েছে ভেবে সে তখনই তার মাকে ফোন করে সমস্ত জিনিস পাঠানোর কথা বলে। অর্পিতার বলা জিনিসের নাম শুনে তার বাবা মা অবাক হয়ে যায়। সব কথা শুনে নিখিলেশ বাবু বলে, দেখলি তো, আমি বলেছিলাম তো ওটা লোভী। তখন তোমার মেয়ে আমার কোনো কথাই শোনেনি। আজ বুঝতে পারছো? ওরা যা যা চাইছে সব পাঠিয়ে দাও। আমি চাই না আমার গাফিলতির জন্য আমার মেয়েকে কোনো রকম কষ্ট পেতে হয়। তারা সমস্ত জিনিস পাঠিয়ে দিলে অর্পিতার শ্বশুরবাড়ির সকলেই খুবই খুশি হয়, তাকে অনেক আদর যত্ন করে। কিন্তু তাদের লোভ যেন বাড়তেই থাকে। কখনো কখনো তারা অর্পিতার কাছ থেকে কোনো জিনিস চেয়ে নিত, আবার কখনো কখনো চুরি করত। এমনই একদিন, মা, অর্পিতা, আমার সোনার কানের দুল দুটো আমার আলমারিতেই ছিল, কিন্তু এখন আর কোথাও খুঁজে পাচ্ছি না। ওটা অনেক পুরানো আর অনেক দামি। ওটাও আমার দিদার কানের দুল। আমি ছোট থাকতেই দিদা ওটা আমাকে দিয়েছিল। আমি তো ওটা সব সময় পরে থাকি। আজকেই খুলে রেখে স্নান করতে গিয়েছিলাম, কিন্তু এসে থেকে ওটা আর পাচ্ছি না আমি। তাহলে আমাদেরকে ডাকলে কেন? নিজে আর একটু ভালো করে খুঁজতে পারতে তো। আমি সব জায়গায় খুঁজেছি অমৃতা, কোথাও পাচ্ছি না। ওটা না পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওটা আমার দিদার শেষ স্মৃতি। তাহলে আর কি, এবার পুলিশ রাখো, ওরা এসে আমাদের ঘরগুলো খুঁজুক, আর না হলে তুমিই খুঁজে দেখো। আমি তো জানি তুমি এটাই ভাবছো যে তোমার গহনা আমার মেয়ে নিয়েছে, তাই তো? আমার চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি। বলার ধরন দেখেই বুঝতে পারি আজ আমরা গরিব বলে আমাদেরকে চুরির বদনামও মাথা পেতে নিতে হবে। সবই কপাল, বুঝলে? না মা, আমি সেটা বলতে চাইনি। তারা কেউই অর্পিতার কথা শোনে না। অর্পিতা সারাদিন কানের দুল দুটো খুঁজতে থাকে আর কাঁদতে থাকে। সুজয় জিজ্ঞাসা করলেও সে কিছুই বলে না। এরকম ভাবে আরো বেশ কয়েকদিন কাটে। তার শ্বশুরবাড়ির লোকের ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠে অর্পিতা। একদিন তার শ্বশুরমশাই সুধীর বাবু বলে, অনেকদিন তো বাপের বাড়ি যাওনি, কয়েকদিন গিয়ে ঘুরে এসো। ওদেরও তো তোমাকে দেখতে ইচ্ছে করতেই পারে, তাই না? আজই চলে যাও, কয়েকদিন থেকে এসো, আর ফেরার সময় 10 লক্ষ টাকা নিয়ে এসো, কেমন? 10 লক্ষ টাকা? এত টাকা কি হবে বাবা? সুজয় একটা নতুন ব্যবসা শুরু করবে, বুঝেছো? আমিও ভাবছি ওর সাথে ব্যবসায় ঢুকে যাব। এইভাবে বৌমার বাবার অফিসে কাজ করে তার টাকায় সংসার চালাতে আর ভালো লাগছে না, লজ্জা করছে খুব। সুজয় তো আমাকে ব্যবসার কথা কিছু বলেনি। ওর অফিসে তো সব ঠিকঠাকই আছে। ও কি বলবে? ও আমার ছেলে না, আমি ওর ছেলে। আমি যা ঠিক করবো তাই করবে। তুমি যাও, টাকা নিয়ে এসো। একদিকে আপনি বলছেন আমার বাবার টাকায় সংসার চালাতে আপনার লজ্জা লাগছে, আবার তার কাছ থেকে এত টাকা চাইছেন। অর্পিতার কথায় রেগে গিয়ে লীলা দেবী তাকে চড় মারতে গেলে সুজয় তাকে এসে আটকায়। ছি মা, ছি বাবা, ও নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমাদের সাথে থাকতে এসেছে, আর তোমরা ওর সাথে এমন ব্যবহার করছো। ঘরে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন দেখেই আমার সন্দেহ হয়েছিল। যে লোক বিয়েতেই রাজি হচ্ছিল না, সে নিজের ইচ্ছে এসব পাঠাবে না, আমি ভালোই বুঝেছিলাম। আর এখন আমার মনে হচ্ছে ওর বাবাই ঠিক বলেছিল। এরকম বাড়িতে মেয়ের বিয়ে না দেওয়াই উচিত ছিল। তুই আজকে তোর বউয়ের কথায় আমাদের সবাইকে অপমান করছিস। দেখো মা, দেখো কি শিক্ষা দিয়েছো তাহলে ছেলেকে। একদম চুপ করে থাক তুই। অর্পিতাকে 100 বার জিজ্ঞাসা করার পরে ওরা তোদের নামে আমাকে কিছুই বলেনি কখনো। আজ আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। তোমরা অর্পিতার দিদার শাড়ি আর দুলোকে ফিরিয়ে দাও। আমি জানি ওটা তোমাদের কাছেই আছে, এখনই এনে দাও। সুজয়ের কথা শুনে তারা সমস্ত কিছু এনে অর্পিতাকে দিয়ে দেয়। অর্পিতা খুবই খুশি হয়। সুজয় অর্পিতাকে নিয়ে একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। কয়েকদিন পর অর্পিতা বলে, বয়স্ক মানুষগুলো একা আছে, ওনাদেরকে ফেলে রাখা উচিত হয়নি আমাদের। তুমি ওদেরকে ক্ষমা করে দাও। চলো আমরা ওখানে ফিরে যাই। এভাবে এতদিন ধরে রাগ পুষে রাখা ঠিক হবে না। সুজয় অর্পিতার কথা শুনে বাড়িতে ফিরে আসে। তারা সবাই অর্পিতার কাছেও ক্ষমা চায়। সেদিনের পর থেকে ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে
তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি জীবনযাপন করতে থাকে।